মিষ্টি কুমড়া ডেকে সায়নার দুই বাহু শক্ত করে চেপে ধরল তাজদার। একবার এদিকে একবার ওদিকে ঝাঁকিয়ে হেসে হেসে বলল, তুমি একেবারে কদু হয়ে গেছো সায়না মমতাজ, কদু। হা হা। আর তার চোখে মুখে দুষ্টু ঝিলিক, আর সায়নার মুখে অপ্রস্তুত হাসির লজ্জা আর রাগ মিলেমিশে গলে গেল মিষ্টি কুমড়ার মাংসের মতো। তাজদার এবার উচ্চস্বরে হেসে উঠল। নাকে নাকটা ঘষে দিতেই সায়না ছটফটিয়ে উঠে ওড়নাটা নিতে যাবে, তখনই তাজদার ওড়নাটা কেড়ে নিয়ে হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল। চেয়ারে বসেও গা দুলিয়ে হাসছে সে। সায়নার ওড়নাটা তার হাতে শক্ত করে ধরা। তাকে এভাবে হাসতে দেখে সায়না ক্ষোভের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তাজদার হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, কদু হয়ে ঘুরছে ফিরছে, আবার আমার সামনে ওড়না পরে ঘুরতে হবে তাকে। হা হা। সায়না এখনও চেয়ে আছে তার দিকে। তাকে দেখে মনে হচ্ছে কোনো অসহায় অবলা প্রাণী। তাজদার হাসি থামাতে থামাতে আবারও হো হো করে হেসে উঠল সায়নার চেহারার অবস্থা দেখে। তারপর উঠে এসে সায়নার সামনে যাবে, তখনই সায়না সেখান থেকে সরে গেল। তাজদার তার হাত শক্ত করে ধরে তাকে আয়নার সামনে নিয়ে গেল। পেছন থেকে ওড়নাটা মাথার উপর তুলে দিল। তারপর নিজেও সায়নার বাম কাঁধের উপর থুতনি ঠেকিয়ে আয়না দিকে তাকালো। বলল, তাজদার সিদ্দিকীর বধূ সায়না মমতাজ, কদু। খেতে ভীষণ মধু, বলে হেসে উঠল আবারও। সায়না নিজেও হাসি চেপে রাখতে পারছে না। এত বজ্জাত লোক জীবনেও দেখেনি সে। সে চলে যাচ্ছিল রাগ করে, তখনই তাজদা তাকে ধরে ফেলল। কাছে টেনে এনে গালে গাল ঠেকিয়ে রেখে বলল, আমি চলে গেলে তোমাকে জ্বালানোর আর কেউ থাকবে না। এখন একটু শান্তিতে জ্বালাই। ডোন্ট ডিস্টার্ব মি মমতাজ। সায়না আয়নার দিকে চেয়ে আছে। প্রতিফলনে দেখছে তার গালের সঙ্গে একজোড়া খসখসে গাল লেগে আছে। এক পাশে চেপে ধরায় গালের আরেক দিকটা অদ্ভুতভাবে ফোলা আর বাঁকা দেখাচ্ছে। তার ঠোঁট নড়ল হালকা বিড়বিড় শব্দে। আমাকে নিয়ে যাবেন না? তাজদারের হাত একটু শীতল হয়ে এলো। ধীরে ধীরে মুখ তুলল সে। তাকালো সায়নার চোখে। সায়নাও তাকালো নিঃশব্দে। একটু পর তাজদা তাকে পুরোপুরি ছেড়ে দিয়ে নিজের খসখসে দাড়িতে হাত বুলিয়ে বলো, তুমি যেতে চাও? সায়না মাথা নাড়ল ধীরে। না। এর আগে সে হাজারবার বলেছে যাবে না, তখন তাজদা সিদ্দিকী তার কথা শোনেনি। আজও বলেছে, তবে আরেকটা আংশিক মিথ্যে ছিল। কিন্তু তাজদা সিদ্দিকী আজকে তার কথা শুনেছে। তাজদার তার গালের একপাশে এক হাত রেখে আলতো করে ছুঁয়ে ছুঁয়ে বলল, হিসেবের অনেক গরমিল হয়ে আছে মমতাজ, সবগুলো হিসেব মিলে যাক, তারপর যেও। এখন পর্যন্ত তোমার সিদ্ধান্ত ঠিক। আমার জীবনটা ভুলে ভরা। এই ভুলগুলো হিসেব করতে গেলে তুমি আমাকে আর খুঁজে পাবে না। তাই আমার বিষয় বাদ। তুমি চেষ্টা করছো নির্ভুল থাকতে। আই অ্যাপ্রিসিয়েট ইট। আমি আবার কখনো ভুল করলে তুমি তোমার জায়গায় স্থির থেকো। আমি মানুষ ভালো না, তোমাকে আমার ভুলের সাথে জড়িয়ে ফেলতে পারি। আমাকে মাঝে মাঝে এতটা বুঝে যান, দেখে অবাক লাগে। থ্যাংক ইউ। আসলে আমি সবসময় একটু ভুল ধারণার মধ্যে থাকি। আমার চারপাশে সব কিছু আমার বিপরীত অবস্থায় করে। ভালোই লাগছে, মন্দ না। আপনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। আর কি চাই আমার? যেখানেই থাকুন না কেন ভালো থাকবেন। আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা এটি যে আমার জন্য কেউ অসুখে ভুগছে না। গেলাম, কাজ আছে। ঠোঁটে একটা মেকি হাসি ঝুলিয়ে সায়না সেখান থেকে চলে যাচ্ছিল। তাজদার তার যাওয়ার পথে চেয়ে রইল। সায়নার দরজা বেরোতেই তাজদার ডেকে উঠল, সায়না দাঁড়াও, একটা কথা শোনো। এই মমতাজ। সায়না দরজার কাছে এসে তার দিকে তাকালো। তাজদার বলল, আমি যাওয়ার আগে তোমার মুখে একবার হলেও শুনতে চাইবো, তুমি একদিনের জন্য হলেও আমার কাছে থেকে শান্তি পেয়েছো। নইলে ওখানে গিয়ে আমি শান্তি পাবো না। আপনি ওখানে গিয়ে শান্তিতে থাকলে আমাকে ভুলে যাবেন। কিছু কিছু ক্ষেত্রে অশান্তি মঙ্গল। এটা অন্যায় হচ্ছে আমার সাথে। অন্যায় আমার সাথে হয়েছে যেদিন একজন হাসপাতালের বেডে শুয়ে সরি বললে পালাতে চেয়েছিল আমাকে অনুতাপের সাগরে ভাসিয়ে দিয়ে। সেনা বাইক পেয়ে ভীষণ খুশি। কাল সারাদিন এক রত্তিও বাড়িতে থাকেনি, শুধু ঘুরেছে বাইকটা নিয়ে। অফিস থেকে ফিরে আনিস তাকে ইচ্ছে মতো বকলো ফোনে। শাওন বাড়ি ফিরে সাহিদা বেগমের উপর রাগারাগি করলো। বাইক কিনে দিয়ে এখন আমার উপর ছুরি ঘোরাচ্ছে সবাই মিলে।
ভাই কোনোদিন ভাইয়ের খারাপ চায় না। তুই বাইক নিয়ে এমন মজুর হয়ে হয়ে গেলে হবে? যদি অ্যাক্সিডেন্ট হয় তখন? তোর কি একটু ভয় নেই শাওন? আনিস এসে বলল, কি হয়েছে? দেখ না, তুই বকছিস বলে বাড়ি ফিরে আমার উপর রাগ দেখাচ্ছে। আনিস কাট কাট গলায় বলে দিল, আগামী 7 দিন তোর বাইক নিয়ে ঘোরাঘুরি বন্ধ। শাওন রাগ করে ঘর থেকে বেরিয়ে গেল। আনিস আশরাফকে গিয়ে বলল, আমি বলেছিলাম না ও বাইক পেলে সব ভুলে গিয়ে শুধু ওটা নিয়ে দৌড়াবে? আফসার সাহেব বলে উঠলেন, বাদ দে না, এখনো ছোট তাই। ওনার কথা শেষ হতে না হতেই শাহিদা বেগম এসে বলল, ছোট? ও ছোট? আজ বিয়ে করলে কাল বাচ্চার বাপ হবে। ও নাকি ছোট? দেখো গিয়ে বাইকের পেছনে কাকে নিয়ে ঘুরছে। আনিস বলল, তোমার মুখে আর কোনো কথাই নাই আম্মা। শাহিদা বেগম বিড়বিড়িয়ে চলে যেতে যেতে বললেন, এই ছেলের জন্য কোনো কথা বলে শান্তি নেই। আনিস বাইরে বেরিয়ে গেল। বাইকটা উঠোনে রাখা আছে। তাজদারকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো, আয়। তাজদার কিছুক্ষণ পর বেরিয়ে এলো। আনিস বাইকে উঠে বসলো। তাজদার পিছনে বসতে যাবে, তখনই শায়নার গলা শোনা গেল, ভাইয়া। আনিস বারান্দায় তাকালো। শায়না হাত নাড়ছে। আনিস তাকাতেই তাজদারকে দেখিয়ে দিল। তাজদার কপাল কুঁচকে তাকালো। শায়না হাতের ইশারায় বলল, একবার যেতে। আনিস বলল, মনে হয় কিছু আনতে হবে, শুনে আয়। তাজদার হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করলো। শায়না লিখেছে, এক্ষুনি আসুন। এক্ষুনি মানে এক্ষুনি। তাজদার আবারও ঘরে চলে গেল। মহারানীর আদেশ। রোশনেরা তাকে দেখে বলল, বাজারে যাচ্ছ? তাজদার সিঁড়ি বেয়ে উঠে যেতে যেতে বলল, হুম, কিছু কাঁচামরিচ লাগবে। ওকে। তাসনুবা উঠানে বেরিয়ে এলো। বাড়িতে ইন্টারনেট নেই। অফিসে ফোন দিয়েও কাজ হচ্ছে না। কবে ঠিক হবে জানে না। ওয়াইফাই না থাকলে তার মাথায় কাজ করে না। এদিকে ফোনের এমবিগুলো কাজ করছে না। বিরক্তিকর। আজ পেজের পোস্টে স্কেজুল করে রাখেনি সে। টাইম মেনটেন করে পোস্ট না করলে আবার পেজের রিস্ক কমে যায়। হঠাৎ আনিসকে দেখলো বাইকে ঠেস দিয়ে দাঁড়িয়ে ফোন টিপসে মাথা নুয়ে। তাজতুবা তার দিকে ছুটে গেল। বলো আনিস ভাই, একটু হটস্পট দেন। আনিস হকচকিয়ে তাকালো। কি হটস্পট? এদিকে চলে আসেন। আনিস সরে পড়তে তাসনুবা বাইকে বসে বলল, পাসওয়ার্ড বলেন। আনিস না করতে পারল না, যদিও তার মুখের উপর না বলার স্বভাব আছে, আর এটা প্রফেশনাল বিহেভিয়ারের মধ্যে পড়ে। কিন্তু অনেক সময় এটা করা যায় না, যেমন আজ করা গেল না। অজ্ঞাতা তাকে তানসুবাকে হটপোস্ট দিতেই হলো। তাসনুবা নেট পেয়ে খুশি হয়ে বলো, থ্যাঙ্কস। আপনি প্লিজ বেশি দূর যাবেন না, ডিসকানেক্ট হয়ে যাবে। আনিস কিছু বলল না। তাসনুবা তার পেজে পোস্ট করা শেষে বলল, আপনার ফোনে কত এমবি আছে? আছে 2 জিবির মতো। অনেক আছে, তাহলে কিছু ভিডিও দেখি। আনিস কিছু একটা বিড়বিড়িয়ে বলল, কিন্তু তাসনুবা তা শুনতে পেল না। সে মনের সুখে বার্গের উপর বসে ভিডিও দেখতে লাগলো। আনিস একটা কাজের কাজ করলো অবশ্য। কিছুক্ষণ পর পর নেট বন্ধ করে দিয়ে আবারও অন করলো। এতে তানসুবার ভিডিও মাঝপথে আটকে গেল বারবার। শেষমেশ বিরক্ত হয়ে সে বলল, আপনার হটস্পট আপনার মতোই ফালতু আনিস ভাই, ডিসগাস্টিং। বলে হনন করে হেঁটে চলে গেল সে। আনিস মনে মনে হাসলো। তাজদার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শাহান একটা বাদামি রঙের শার্ট তার কাঁধে ঝুলিয়ে দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, সাদা শার্টটা পাল্টানো হোক। তাজদার কপাল কুঁচকে ফেলল। কেন পাল্টাবে? ভাবতে ভাবতে সে বোতামে হাত দিল। সাদার যাওয়ার পথ চেয়ে হঠাৎই আঙুল থেমে গেল। ঠোঁটের কোণায় হাসি রেখা খেয়ে গেল। সে দরজার কাছে গিয়ে উকি দিয়ে বলল, হেই মমতাজ। সাদা থেমে গিয়ে ঘাড় পেরিয়ে তাকালো। ইয়েস। তাছাড়া আঙুল দেখে বলো, নখে ব্যথা। সাদা কপাল কুচকে তাকিয়ে আছে। নখে ব্যথা? তো সে কি করবে? পরক্ষণে তাজদার কুবুদ্ধির কথা ভেবে সে বোকা বনে গেল। এই লোকটা তো চালাক। তাজদার হাত বাড়িয়ে ডাকলো, কাম কাম। সায়না বলল, ভাইয়া দাঁড়িয়ে আছে নিচে, তাড়াতাড়ি যান। তুমি সাহায্য না করলে তোমার ভাইয়াকে দাঁড় করিয়ে রাখতে হবে। সায়না না পেরে ঘরে ঢুকলো, বোতাম ছাড়িয়ে দিতে লাগলো, বুকে দিকে না তাকিয়ে। সেলাইয়ের দাগগুলো সে একদম সহ্য করতে পারে না। তাজদার বলো, এই শার্টটা পরবো না। কোনটা পরবেন? বোতাম খোলা শেষ হতেই তাজদার শার্টটা খুলে ফেলতে ফেলতে কাবাটের সামনে গিয়ে দাঁড়ালো।
আরও একটা অফ হোয়াইট শার্ট সায়নাকে দেখিয়ে বলো, এটা। সায়না জোর গলায় বলল, না। তাহলে এটা? এবার একদম ধবধবে সাদা একটা শার্ট, তবে কালার আর হাতার দিকে কিছু কালো বর্ডার আছে। সায়না অস্বাভাবিকভাবে বলল, পরতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বলেই ঘর থেকে বেরিয়ে গেল সে, কিন্তু বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। তাজদার তার চালাকি বুঝতে পেরে দরজা ধাক্কা দিয়ে ডাকলো, এই মমতাজ চুন্নি, দরজা খোলো। এই, এমন মায়ের দেব, দরজা খোলো। আরে কি শেয়ানা মহিলা। সায়না বলল, টাটা। দরজা খোলো মমতাজ। আজিজ দাঁড়িয়ে আছে, বলবে বইয়ের সাথে প্রেম করছে। ওকে ফাইন, আমি হোয়াটসঅ্যাপে বলে দিচ্ছি তোর বোন আমার কোলে উঠে বসে আছে। সায়নার সাথে সাথে দরজা খুলে তার বাহু বারবার কিল বসিয়ে দিয়ে দৌড়ে পালাচ্ছিল। তাজা তাকে ধরে ফেলল এক হাত পেঁচিয়ে। হাতটা চলে গেল সায়নার তলপেটে। সাথে সাথে সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, ফাইনালি। কিন্তু এটা একটু কোনো কম ফুটবল বেশি মনে হচ্ছে। সায়নার চোখ খিচিয়ে বন্ধ করে রেখে বলল, দুরা বাহ, এসব কি, এইসব কি বললো? সায়না চিৎকার করে উঠল, না। তাজদার হাসতে তার কানে চুমু খেয়ে ছেড়ে দিল। তারপর সায়নার গা জোরে টেনে দিয়ে বেরিয়ে গেল বাদামি রঙের শার্টটা গায়ে জড়াতে জড়াতে। সায়না গাল আর কানে হাত রাখলো, এক ফোঁটা শান্তি দেয় না তাকে। তাজদার এসে আনিসের বাইকের পেছনে বসলো। শার্ট পাল্টালি কেন? তোর বোন আমার জন্য সাদা শার্টকে নিষিদ্ধ করে দিয়েছে। আনিস শব্দ করে হাসলো। তাজদার বলল, আমাকে কাঁচামরিচ কিনতে হবে, মনে করিয়ে দিস। কতগুলো? 1 কেজি বোধ হয়। আনিস হেসে ফেলল। বড় আম্মু 1 কেজি কাঁচামরিচ কী করবে? তাহলে তুই যতটুকু কিনিস ততটুকুই। আনিস হাসতে হাসতে বলল, তোর মাথা গেছে। তাজদার বিড়বিড় করে বলল, তোর বোন খেয়েছে। আমি তোমাকে যে ড্রেসগুলো দিয়েছিলাম সেগুলো তোমার পছন্দ হয়নি? তানসুবার কণ্ঠে ক্রাশ কৌতূহল। সায়না সোজাসুজি বলল, ওগুলো পরলে বাচ্চা বাচ্চা লাগে। স্নোবার ভুরু কুঁচকে গেল। হোয়াট? বাচ্চা বাচ্চা? কে বলেছে? সায়না চুপ করে রইল কিছুক্ষণ, কিন্তু তানসুবার চাপাচাপিতে শেষমেশ বলেই পেল, আপনার ভাইয়া। তানসুবা অবাক হয়ে তাকিয়ে রইল ওর মুখের দিকে। ভাইয়া বলেছে? ভাইয়া এমন কথা বলতেও পারে? ঠিক তখনই তিতলি এসে বলল, সায়নার ড্রেসগুলো আমাকে দিয়ে দাও, আমি পরবো, আমার খুব ভালো লেগেছে। তাসনুমা চটে গিয়ে বলল, তিতলি জাস্ট শাট আপ, ওগুলো তোমার জন্য আনা হয়নি। সব জায়গায় তোমাকে নাক গলাতে হবে কেন? তিতলি ঠোঁট বাঁকিয়ে বলল, নাক আছে তাই গলাই। তিতলি। তিতলি মুখমুছো দিয়ে ঘুরে গেল। রওশনেরা পাশে ঘর থেকে ডেকে উঠলেন, কি হয়েছে ওখানে? তাসনুবা বিরক্ত স্বরে বলল, ও খুব বেয়াদব হয়ে গেছে, মুখে মুখে কথা বলছে আমার। তার নামে অভিযোগ শুনে তিতলি আবার ছুটে এসে বলল, আম্মু, আমার কিছু ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু ও আমাকে ছুতেও দেয়নি। এখন এনেছি শুধু সায়নার জন্য, আমারগুলো কোথায়? তাস্তবা ঠান্ডা গলায় বলল, তোমার রুচি খারাপ তিতলি, ওই ড্রেস আমি তোমাকে পরতে দেবো না। তুমি জানো না কোনটা তোমাকে শ্যুট করে। তিতলি একটুও না ভেবে বলল, তোমার রুচি খারাপ, আমার নয়। ঠাস করে দেবো একটা এখন। ঠিক তখনই তৌসিফ এসে ধমকে উঠল, এই তোরা থামবি, বাড়িটা মাছের বাজার বানিয়ে ফেলেছিস। তিতলি তার দিকে ছুটে গিয়ে বলল, ভাইয়া 2000 টাকা দাও, চুন্নির দোকানে দুটো ড্রেস পছন্দ হয়েছে, টাকা দিলে এখন সুর করে ছেড়ে দেবে। কাস্টমার কাট গলায় বলে ফেলল, ওগুলো তোমায় মানাবে না, ওগুলো ক্যারি করার মতো স্মার্টনেস লাগে। ইউ আর নট দ্যাট টাইপ তিতলি। তিতলির মুখ শক্ত হয়ে গেল। আমার পছন্দ যথেষ্ট সুন্দর বুঝলে। কিছুক্ষণ বলছে রুচি খারাপ, কিছুক্ষণ বলছে স্মার্ট হতে হবে। তানসুবা তার দিকে এগিয়ে এসে বলো, কিপ ইউর মাউথ শ্যাট আপ তিতলি। ভাইয়ের অ্যাক্সিডেন্টের দিন তুমি আম্মুকে বোকরার সাথে যে ওড়নাটা পরিয়ে নিয়ে গিয়েছিলে, আমার এখন স্পষ্ট মনে আছে। তোমার রুচি ভয়ানক বাজে। ঘরের সবাই থ মেরে গেল। না তিতলি, এমনকি তৌসিফও হতবাক। ওরকম একটা সিচুয়েশনে কেউ মনে রাখে কে কী রঙে ওড়না পড়েছিল? আজব ব্যাপার তো। তৌসিফ কপাল চুলকে বলল, তোকে নিয়ে তো মহা ঝামেলায় আছি রে। তাসনুমা তাচ্ছিল্যের সুরে বলল, ভুল কি বলেছি? হসপিটালে যাচ্ছে বলে যেমন তেমন ওড়না পড়বে? আমি সেদিন কিছু বলিনি, কিন্তু খুব রাগ হয়েছিল। ননসেন্স গার্ল। তিতলির দিকে রাগিময়ী দৃষ্টি ছুঁয়ে দিয়ে সে ঘর থেকে বেরিয়ে গেল। তিতলি পেছন পেছন গিয়ে ব্যঙ্গ করে বলল, আহা, কি রুচিশীল মানুষ রে বাবা।
তাসনুমা হঠাৎ ঘুরে তাকাতেই তিতলি এক দৌড়ে পালাতে গিয়ে ধাক্কা খেল তৌসিফের সাথে। উফ! তৌসিফ বুক চেপে বলল। তিতলি হেসে তার পিঠে হাত বুলিয়ে বলল, ভাইরে দুঃখ পাইছো? দাঁড়া তোকে। তিতলি ফুরুত করে দৌড় দিচ্ছিল, ঠিক তখনই তাজদারের সামনে গিয়ে পড়ল। তাজদারের কপাল কুঁচকানো, মুখ গম্ভীর। সমস্যা কি? হাত পা ভেঙে হসপিটালাইজড হতে ইচ্ছে করছে? তিতলি নখ কামড়ে কামড়ে ধীরে ধীরে হেসে সায়নার পাশে গিয়ে যেতে যেতে ফিস করলো, তোমার বরটা খুব বাজে। তিতলি চলে যেতেই তাজদার সায়নাকে ধাক্কা দিয়ে চলে যেতে যেতে বলল, ঘরে আসা হোক। সায়না বলো, আমার খেয়ে দিয়ে আর কাজ নেই। তাজদার ঘরে গিয়ে তাকে একনাগাড়ে ডাকাডাকি করতেই লাগলো। সবাই তার দিকে তাকাচ্ছে অদ্ভুতভাবে। সায়না লজ্জায় পড়ে গেল। এমন আজব প্রাণী সে খুব কমই দেখেছে। ঘরে যেতে তাজদার তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, হ্যালো মমতাজ। হ্যালো না, গেল। কি গেল? আপনার মাথা। বাচ্চা রেখে লন্ডনে চলে যাচ্ছি, আমার মাথা যাবে না? ঘরমায় একবার হেঁটে নিয়ে সায়না আবারও ঘর থেকে চুপচাপ বেরিয়ে গেল। তাজদার দরজার কাছে এসে তাকে ডেকে বলল, মমতাজ বেগম, খুব পেন হচ্ছে। সায়না ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, পেন কার বেশি সেটা দেখতেই পাচ্ছি। তাজদা সেদিকে বুক ফুলিয়ে বলল, তুমি বোধহয় তাজদা সেদিকের আসল রূপ ভুলে গিয়েছ। ভুলে থাকার চেষ্টা করি। কি বদমাস লোক ছিল সেটা আমি ছাড়া আর কে ভালো জানে। তুমি বোধহয় আমাকে মিস করবে না? সায়না প্রশ্ন করলো। করলে ভালো হবে। ভালো হতো আর কি, ব্যাড নিউজ। মিসটিস করলাম না। যদি কখনো শুনি কেউ কান্না টান্না করে বন্যা ভাসিয়ে দিয়েছে, তখন? সায়না মিষ্টি এসে বলো, নৌকায় চড়ে আসবেন। রাজার দাঁতে দাঁত চেপে বলো, সর্বনাশ সর্বনাশ, এই বোকাচুনি মমতাজ এত কথা কোথা থেকে শিখলো? না, একে ধরে আজকে না চটকালে আমার শান্তি নেই। তাজার চিরবির করে তেড়ে চটকানো ভটকানো তালেই থাকে। আনিস ভাই দাঁড়ান। তাসনুমার খাতে ব্যাগ ঝুলিয়ে দৌড়ে এলো। আনিস তখন বাইরে ইঞ্জিন চালু করতে যাচ্ছে। অফিসে আজ দেরি হয়ে গেছে, তাই গাড়ি না নিয়েই বাইকে বেরিয়েছে সে। তাসনুমা এসে হাঁপাতে হাঁপাতে বলো, আজ আমার ভীষণ লেট হয়ে গিয়েছে। কয়েকজন ইনফ্লুয়েন্স আছে, শুটিং আছে, একটু লিভ দেবেন? আপনার অফিস তো আমার শোরুমের পথেই। আনিস ভুরুকুচকে বলল, তোমাদের ড্রাইভার এখনও আসেনি? তাসনুমা তাড়াহুড়ায় ঘড়ির দিকে তাকালো। আনিস কিছুক্ষণ পর ভেবে বলল, আমি কিন্তু খুব এক্সপার্ট না বাইক চালাতে। নো প্রবলেম, দাঁড়ান হেলমেটটা নিয়ে আসি। সে নিজে না গিয়ে চিৎকার করে বলল, তিতলি হেলমেটটা দাও তো। তিতলি এক দৌড়ে হেলমেট এনে দিল। আনিস বাইকে চেপে স্টার্ট দিল। তানসুমা তখন হেলমেটটা ঠিক করে মাথায় পরে বসতে যাচ্ছে। এরই মধ্যে বাইক শ্বাস হলে ছুটে গেল রাস্তায়। মুহূর্তে মিলিয়ে গেল আনিস। তানসুমা হতভম্ব দাঁড়িয়ে রইল জায়গাটায়। বাইকে ধুলো মিলিয়ে যেতেই তাসনুমার ঠোঁট কাঁপলো অল্প অল্প। চোখে তীব্র অপমানের আগুন জ্বলজ্বল করছে। মনে হলো শব্দবিহীন একটা চড় খেয়েছে সে জনসম্মুখে। আশেপাশে থাকা তিতলি, তৌচিপ আর শাওন হো হো করে হেসে উঠল। তাসনুমা তাকাতেই দ্রুত সরে গেল সেখান থেকে। বারান্দায় দাঁড়িয়ে থাকা তাজদার পুরো ঘটনাটা দেখলো নিঃশব্দে। তারপর পাশ ফিরতে দেখলো সায়নাও দেখছে ব্যাপারটা। দুজনের চোখে মিলন করতেই দুজনের সাথে সাথে চোখ সরিয়ে নিল। তাজদার ঠোঁটের সামনে হাত রেখে ধীরে ধীরে হেঁটে সেখান থেকে চলে গেল। আনিস, করলোটা কি? সায়নাও হতভম্ব হয়ে গেছে। ভাইয়া এটা না করলেও পারতো। আনিস অফিস থেকে আসার পর সাইদা বেগম ঘরে এসে বললেন, ও আনিস, তুই আজ কী করছিস? আনিস শুয়ে একটু আরাম করছিল। মায়ের গলার স্বর শুনে শোয়া থেকে উঠে বসলো। কোলবালিশ টেনে বসতে বসতে বলল, কি হয়েছে? ওই বাড়ির মেয়েটা নাকি আজকে সারাদিন কেঁদেছে ঘরে বসে। তুই নাকি সবার সামনে অপমান করেছিস। আনিস চোখ কপালে উঠল। অপমান হবে কেন? আমি ভেবেছি ও বসেছে তাই বাইক ছেড়ে দিয়েছিলাম, আর ফিরে আসেনি আমার দেরি হয়ে যাচ্ছিল বলে। এখানে অপমানের কি আছে? আমি কি জানি, ও মনে হয় ভেবে নিয়েছে তুই ইচ্ছে করে এমন করেছিস। আমি কি বাচ্চা মানুষ এমন করব? আমি কি জানি। ওর দাদি বলল আজ নাকি ভাত পাতি কিছু খায়নি, চোখ মুখ নাকি লাল হয়ে গেছে, অনেক কেঁদেছে বোধ হয়। আশ্চর্য, কাদার কি আছে? বলতে বলতে আনিস নিজেই হেসে ফেলল। সায়দা বেগম বলল, তুই হাসছিস? আনিস চেহারা গম্ভীর্য টেনে এনে বলল,
না, একটা সামান্য ব্যাপার নিয়ে তো ঝামেলা করার কি আছে, সেটাই ভাবছিলাম। সাহেদা বেগম বলেন, তুই কাজটা ভালো করিসনি। ওরা সবাই মনে করছে তুই ইচ্ছে করে এমন করেছিস। সাহেদা বেগম বললেন, তুই কাজটা ভালো করিসনি। ওরা সবাই মনে করছে তুই ইচ্ছে করে এমন করেছিস। আনিস বলল, আচ্ছা, তুমি গিয়ে বলে এসো ওটা একটা মিস্টেক ছিল। আমি ওর সাথে মশকরা করব কেন? ওর আগে কখনো মশকরা করেছি? সাহেদা বকবক করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। আনিস ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ চেক করলো। তাজদার মেসেজ করেছে, দ্যাটস নট ফেয়ার আনিস, আমার বোনের অপমান আমি মানতে পারছি না। আনিস মেসেজটা দেখে হেসে উঠে শব্দ করে। তাহাসুদ্দিন সেদিকে পরিকল্পনা ছিল একটা মেজবান আয়োজনের, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। তাই তাজদার চলে যাওয়ার আগে অত্যন্ত একটা ছোটোখাটো ফাতিহা দেওয়ার কথা ভাবলেন তিনি। তবে সেই সামান্য আয়োজনই অপ্রত্যাশিতভাবে বিশাল অনুষ্ঠানে রূপ নিল। ছোট গরু কেনার ভাবনা নিয়ে শুরু করে তিনি আরও বিপাকে পড়লেন। আয়োজন বড় হয়ে যাওয়ার শেষ পর্যন্ত তাকে বাড়তি মাংস কেনার কথা চিন্তা করতে হলো। এদিকে তাজদার প্রচণ্ড ক্ষুণ্ণ ছিল, কারণ মহিষ কেনা হয়নি। সে প্রথম থেকে জোর দিয়েছিল মহিষ কেনার উপর। তার এমন আচরণে সায়না হতবাক। এত বড় একজন মানুষ সামান্য মহিষ না কেনার কারণে বড় ভাইয়ের উপর রাগ করে বাড়িতে ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। কী অদ্ভুত ব্যাপার! যেদিন গরু কিনে আনা হলো সেদিন সারাদিন তাদের বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর যখন সে বাড়ি ফিরল, তখন তার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। রওশনারা সায়নাকে শর্ত করে দিলেন, এখন ওর সামনে যেও না, কখন কি বলে ফেলে। যাওয়ার আগে কোনো অশান্তি না হোক। দাদিমাও তাকে সাবধান করলেন, ভাবের সময় আদর, ভাব ফুরেলে বাদর, রাগ কমুক তখন যেও। তার গায়ে এখন রাগ পোড়া কিলবিল করছে। সায়না তবুও সাহস করে তাজদার দিকে কাছে গেল। তাজদা তখন ঘরে মেঝেতে পায়চারি করছিল। সায়না দরজার সামান্য ফাঁক দিয়ে দেখল তার মুখোপায়ের অবস্থা কঠিন ভয়াবহ। চোয়ালি রেখা কঠিন ভুরু কুঁচকে আছে। মনে হলো সেই পুরনো কটুভাষী তাজদা সেদিকেই পুনরায় আবির্ভূত হয়েছে। এই ধারণা নিয়ে তীব্র বাক্যবান শোনার মানসিক প্রস্তুতি নিয়ে সায়না দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো। তাকে দেখা মাত্রই তাজদা সেদিকে তাকে ঘাড় ফিরিয়ে তাকালো, আবার চোখ সরিয়ে নিল। সায়না তার চোখের দিকে তাকে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনার জন্য কফি আনবো? তাজদা সেদিকে আবারও তার দিকে তাকালো, চাহনিতে স্পষ্ট অনীহা ও প্রত্যাখ্যান। কর্কশ গলায় বলল, কিচ্ছু খাবো না আমি। সায়না দমল না, বরং আরও এক পা ধাপ এগিয়ে গিয়ে বলল, ভাত আনি? গরুর মাংস ভুনা, আমি নিজে রান্না করেছি আনি। ফ্রিজে বাসি মাংস নয়, আজ সকালে আনা হয়েছে তাজা মাংস। তাজা সেদিকে সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে নিল, দেওয়ালের দিকে তাকিয়ে রইল। সায়না ঠোঁটে চাপা হাসি এনে খোঁচা মেরে বলল, ছোটবেলায় কেউ আমার খেলনাপাতি কেড়ে নিলে আমি ঠিক কেমন করতাম। হঠাৎই তাজদা সিদ্দিকীর অহেম তীব্র আঘাত হানল। সে সঙ্গে সঙ্গে সায়নার দিকে ফিরল। চোখে বিরক্তির সাথে এক চিলতে কৌতূহলও ফুটে উঠল। কেমন? সায়না তার দিকে আঙুল তাক করে দেখালো, এমন এমন মুখ ঘোমরা করে রাগ দেখাতাম। তাজদা নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করলো। দ্রুত কয়েকবার চোখের পলক ফেলল, তারপর ঠোঁট দুটো শক্ত করে কিছু একটা বিড়বিড় করলো, যা স্পষ্ট শোনা গেল না। তবে তার ভঙ্গিমায় দেখে মনে হলো সে নিজের রাগ সামলাতে গিয়ে কোনো শত্রু আওড়াচ্ছে। সায়না তার দিকে পূর্ব দৃষ্টিতে তাকিয়ে আছে আর জিজ্ঞেস করলো, ভাত আনি তাহলে? তাদের এবার তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো, তারপর একটু রাগ দেখিয়ে বলল, তুমি জানো গরু মাংস বেশি খেলে কী হয়? সায়না হালকা হাসলো। তাজা ধমক দিয়ে বলল, হাসবে না একদম, মেরে তক্তা বানিয়ে দেব। সায়না আবার হেসে ফেলে বলল, হাসলাম না। তাজা বিড়বিড় করলো, হয়েছে, আবার বলে হাসলাম না। সায়না বিছানায় কিছু গিয়ে বসলো, গালে হাত চাপ রেখে। শুনি গরুর মাংস বেশি খেলে কি হয়? আপনার মতো করে আমি তো বেশি পুষ্টিবিজ্ঞানের বই মুখস্থ করি না। তাজদার বই সায়নার দিকে আগ্রহ করে দ্রুত পাশে রিপ করে ব্যস্ত। নিজের ব্যবস্থা উপস্থাপন করলো। ব্যঙ্গ নয় মমতাজ, মনোযোগ দিয়ে শোনো। এই গরুর মাংসের যে সুরারেস্ট ফ্যাট থাকে সেটা মহিষের থেকে অনেক বেশি। তুমি জানো এই ফ্যাট আমাদের শরীরের লো জেনেসিটি আইপোলজিক্স বাড়িয়ে দেয়।
আর এইসব আবুর মতো হার্টের রোগীর জন্য ঠিক কতটা বিপজ্জনক। সায়না বলল। তারপর তীক্ষ্ণ কণ্ঠে সে প্রায় চিৎকার করে উঠল, আয়ুর কিডিং মমতাজ? সায়না অসম্ভব শান্ত কণ্ঠে বলল, না আমি সিরিয়াস। তাজদার কাট গলায় বলল, গরুর মাংসের চর্বির কারণে রক্তচাপ বেড়ে গেছে। আম্মুর জন্য এটা মারাত্মক ঝুঁকি। তোমার ক্ষেত্রেও সেম। তোমার এখন প্রেগনেন্সি চলছে। এই সময় অতিরিক্ত স্যাচুরেটেড ফ্যাট শরীরে গেলে প্রি এক্সপিলিসির ঝুঁকি বাড়ে। মহিষের মাংসে আয়রন প্রোটিন ডেনসিটি প্রায় একই হলেও ফ্যাট প্রোফাইল অনেক ক্লিক। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মমতাজ, ইউ মাস্ট। ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হুইচ ইজ বেনিফিটিয়ালি অ্যান্ড হুইচ ইজ হার্মফুল। শাহানা মনোযোগ দিয়ে শুনল, মাথা সামান্য দোলালো। তাজদার একটুখানি বিরক্ত লুকিয়ে যুক্তি দিয়ে তাকে কোণঠাসা করার চেষ্টা করলো। শাহানা তার গালে আঙুল নাচাতে নাচাতে বলল, এত কিছু তো ভেবে দেখিনি। তাজদার তার দিকে কঠোর চোখে তাকিয়ে বলল, বিষয়টা যতটা তুমি ভাবছো তার চেয়ে অনেক জটিল। এই ফ্যামিলিতে বারবারই আবার সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া হয় না। ওরা ইচ্ছে করে গরু কিনে এনেছে। শাহানা অবাক হয়ে বলল, আপনার সাথে ওদের ওদের কিসের কম্পিটিশন? আক্স দেম। শাহানা একটু খোঁচা দিয়ে বলল, সত্যি সত্যি জিজ্ঞেস করবো। রাজা খেপাটে দৃষ্টিতে তাকালো। শাহানার ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আপনি যখন আমাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখনও নিশ্চয়ই ওরা এমন বলেছিল। রাজদার স্বীকার করলো, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বলতে বলতে সে শায়নার দিকে ঝুঁকে এলো। সেনার চোখ গোল গোল করে তাকিয়ে বলল, অন্যায় হয়েছে। বাবু মশাইয়ের সঙ্গে এত অন্যায় মানা যায়? তাজার অবাক চোখে তাকালো। শায়না মমতাজ তার সঙ্গে মজা করছে? সে ঠান্ডা কণ্ঠে বলল, ইউ স্টুপিড। সরাসরি বলল, আবার অস্বীকার করছে? কি নির্লজ্জ। শায়না মুখে হাসি ধরে রেখেই বলল, যাওয়ার আগে যে এত চিল্লাপাল্লা করেছিলেন ওখানে গিয়ে কিন্তু সবাইকে মিস করবেন। তাজদার চটপট উত্তর দিল, আমি কাউকে মিস করব না। তুমি আমাকে চেনোই না, ওখানে গেলে এখানকার কথা আমার মনেই থাকে না। শায়না সরাসরি বলল, মিথ্যুক। তুমি সরাসরি মিথ্যুক বলতে পারছো? হ্যাঁ। তাজদার সরাসরি বলে দিল, আমি মেজবানের দিন থাকবোই না। শায়না বিছানা থেকে নামতে নামতে বলল, ভালোই হবে। আমি একটু ভালোই আরাম করে মাংস খেতে পারবো। তাজা হা করে তার দিকে চেয়ে রইল। কপাল চেপে ধরে বলল, হোয়াট ইজ স্যাভিজ? সেনা চুল বাতে বাতে বলো, আমি চর্বিগুলো আরও বেশি করে খাই। ভাসুরকর্তাকে বলবো বেশি করে চর্বি দিয়ে ভাত এনে দিতে। পেট ভরে খাবো। আহা আহা। তাজদার চেয়ারে বসে রইল পিট করে। বলল, ওদিন আমি মেজবানে থাকবো না, এই ঘরে বসে থাকবো তোমাকে নিয়ে। কথাটি শুনে সানা হাসতে লাগলো। তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো তাকে হাসতে দেখে। সানা হাসি চাপি দিয়ে গিয়েও আর বেশি কিছু বলতে পারল না। হাসতে লাগলো। মেজবানে অনেক মানুষ হয়েছে। সানার মামার বাড়ি, তার বোনেদের শ্বশুর বাড়ি পর্যন্ত দাওয়াত করা হয়েছে। এইসব লিস্ট তার যা সিদ্দিকি ধরিয়ে দিয়েছে। তার শ্বশুরবাড়ি কতজনকে দাওয়াত করা হবে সেটা সে ঠিক করেছে। সানার মনে হয়েছিল ইচ্ছে করে লিস্টটা বাড়িয়েছে। এত বদলোক সে জীবনে দেখেনি। তা সত্যি সেই দিকে কিছু বলতে চাইল রায়হান। তৈব উদ্দিন সিদ্দিকে থামিয়ে দিয়েছিল, ওর যেমন ইচ্ছে তেমন করুক। এভাবে এভাবে লোকজন বেড়ে গিয়েছে। তাজদারের মতো মনের মানুষ তাদের বাড়িতে রোজ খেতে আসবে না, একদিনই আসবে। তাই আয়োজনও তেমন হওয়া চাই। তার কথার পেটে আর কেউ কথা বলেনি। সবাই চাইছে যাওয়ার আগে কোনো ঝামেলা না হোক। এতদিন সব কিছু বেশ ভালোভাবে চলছিল, কিন্তু মেজবানির বিষয়টা উঠে আসার পর তাজদা সিদ্দিকী সঙ্গে সকলে সরাসরি কথা বলা বন্ধ হয়ে গেছে। খোলামেলা আলাপচারিতা আর নেই। সবই এখন তাজদারের আড়ালে করা বলছে। সায়না কিছু করতে পারছে না, সইতেও পারছে না। মেজবানের দিন সায়না একটা ঢিলেঢালা সালোয়ার কামিজ পরে হালকা সেজেগুজে বাড়ির পেছনের দিকে তাদের বাড়িতে গেল। সেখানে আপা শ্বশুর শাশুড়িরা, তার মামা মামিরা, ফুপারা এসেছে। সবাই ওই বাড়িতে যাওয়ার প্রস্তুত নিচ্ছিল। তাকে দেখে সবাই খুশি হলো। শাহিদা বেগম বললেন, শর্মিলা শ্বশুরের জন্য ভাত পাঠিয়ে দিতে। ওখানে ঝামেলার মধ্যে গিয়ে লাভ নেই, ঝামেলা কমলে তখন যাবে। সায়না আশ্বাস দিল, সে তৌসিফ ভাইয়াকে বলবে। বাড়ি থেকে এসে তৌসিফকে খুঁজে পেল না, দৌড়াদৌড়ির উপরে আছে।
তিতলিটাকে খুঁজে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাই রে, বাবুর্চিদের ওখানে অনেক লোকজন, সেখানে আমি যেতে পারবো না, বড় ভাইয়া বকবে। সায়না বলল, ওনাকে একটা কথা বলার ছিল। আমাকে বলো। তাজদা সেদিকে তার মামাতো ভাই বোনদের কয়েকটা বাচ্চা কাচ্চা নিয়ে আসছিল, খাইয়ে দাইয়ে ওরা হাত ধোবে, হাতে এখন তেল লেগে আছে। তাকে আর সব কিছুতে অংশগ্রহণ করতে দেখে সানার ভালোই লাগছে। সে ভেবেছিল মেজবানির দিন থাকবেই না। সবাইকে আপ্যায়ন করছে দেখে সানা চিন্তামুক্ত হলো অনেকটাই। তার মনোযোগ আকর্ষণের জন্য মুখ দিয়ে অদ্ভুত শব্দ করে উঠল সায়না। তাজা শুনল না। তিতলি ফিক করে হেসে উঠে বলল, এটা আবার কেমন ডাক? ওগো বলে ডাকো।